আজকে আমরা শুরু করছি মধ্য অ, অর্থাৎ শব্দের মধ্যখানে যদি অ থাকে তাহলে কি করব। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম আদ্য অ, অর্থাৎ প্রথমে যদি অ থাকে শব্দের প্রথমে, তাহলে সেই অটি অ থাকবে না ও হবে, অথবা কোথায় অ থাকবে এবং কোথায় ও হবে। আমি আজকে যেহেতু মধ্য অ নিয়ে কথা বলছি, সেজন্য বলবো সেগুলো যদি আগেরগুলো মনে থাকে তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে, খুবই ভালো হবে। কারণ মধ্য অয়ের ক্ষেত্রে যে নিয়ম, সেটা আদ্য অয়ের ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল সেগুলো মনে রাখলেই হবে। এর আগে যদি কোনো বর্ণ থাকে, সেই বর্ণগুলো থাকলেও মাঝখানের অটি পরের ক্ষেত্রে, অর্থাৎ মাঝখানের অয়ের পরে যদি হ্রস্বইকার থাকে, দীর্ঘইকার থাকে, হ্রস্বউকার থাকে, দীর্ঘউকার থাকে, ক্ষীয় থাকে, জফলা থাকে, রেপ থাকে, তাহলে ওই আগের নিয়ম অনুসারে পরেরটি সেই অনুসারে চলবে। সুতরাং আগের নিয়ম অর্থাৎ আদ্য অয়ের ক্ষেত্রে যে নিয়মটি ছিল সেই নিয়মটি মনে রাখলে পরেরটা খুবই সুবিধা হবে আপনাদের জন্যে। এই জন্যে আর এটা বিস্তারিত আলোচনা করলাম না। কিন্তু আমাদের আরও কিছু ব্যাপার আছে, দেখতে হবে। যখন আমরা দেখি যে তিনটি বর্ণ আছে, এই তিনটি বর্ণের ক্ষেত্রে যদি প্রথমটি অ থাকে তাহলে কি হবে? প্রথমটায় অ থাকবে, মাঝখানেরটা ও হয়ে যাবে, শেষেরটা হসন্ত হবে। আবার বলছি, কিন্তু বিষয়টা খুবই সহজ, একটু খেয়াল করলে আমরা বুঝব যে তিনটি বর্ণ দিয়ে যদি একটি শব্দ গঠিত হয় তাহলে প্রথম বর্ণটি হবে অ, দ্বিতীয় বর্ণটি হবে ও, এবং তৃতীয় বর্ণ অর্থাৎ শেষের বর্ণটি হবে কি? হসন্ত। এবার আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন অমন, প্রথমটা অ, পরেরটা মটা ও হয়ে গেল, আর ন হয়ে গেল হসন্ত। তাহলে অমন, অমন হওয়ার কথা ছিল, কিন্তু এটা হলো অমন। গঠন, এটা গঠন হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে গঠন। এরকম উদাহরণ আরও আমরা দিতে পারি। যেমন যখন, পঠন, ফসল, ফলন, সবগুলো কিন্তু তিন বর্ণের। যে প্রথম বর্ণটি যা থাকছে পরের বর্ণগুলো পাল্টে যাচ্ছে। প্রথম বর্ণের অ থাকছে, দ্বিতীয় বর্ণে ও হয়ে যাচ্ছে, তৃতীয় বর্ণে হসন্ত হয়ে যাচ্ছে। আমাদের খুব চেনা শব্দগুলো বলি, যেমন কলম, কলম, এটা কলম হচ্ছে না, কলম। মলম, জলম। সেরকম মশক, দলন, মলন, চলন, শতক, যতক, রতন, মতন। এরকম আমরা দেখলাম যে তিন বর্ণের শব্দগুলো নিয়ে আমাদের আর জটিলতা থাকবে না। ঠিক আছে? এরপরে আমরা চলে যাই, যদি আ থাকে তাহলে কি হবে? প্রথমে যদি অ না থেকে আ থাকে, আ থাকলেও কিন্তু একই নিয়ম। যেমন আমন, প্রথমটা আ, আয়ের মতোই থাকলো, যেরকম আগে আমরা বলেছি অ এর মতোই থাকবে, সেরকম আমন, আমন ধান, আমন। কাগজ, সবসময় তো আমরা কাগজ নিয়ে কাজ করি, আমাদের কাজ হচ্ছে কাগজ নিয়েই, তাহলে আমরা বলবো কাগজ, কাগজ না কাগজ। পাগল না পাগল, আবার বলছি পাগল। কাজল না কাজল, ছাগল না ছাগল। জাগর, জাগর না জাগর। আসল হবে না আসল। সাগর, আসন। আবার বলি, আমন, কাগজ, পাগল, কাজল, ছাগল, জাগর, আসল, সাগর, আসন। মনে রাখতে পারবো তো আমরা? নিশ্চয়ই মনে রাখবো এই শব্দগুলো। এরপরে আমরা দেখি
প্রথম বর্ণে যদি এ থাকে তাহলেও কিন্তু এই একই নিয়ম খাটবে, যে নিয়মটি বললাম এতক্ষণ ধরে, যে পরেরটা ও হয়ে যাবে। যেমন চেতন, চেতন না, চেতন। বেতন, বেতন হবে না, আমরা তো বেতন দিয়ে থাকি, সেটা বেতন হবে না, বেতন। লেহন, আবার বলছি লেহন। কেশর, কেশর হবে না, কেশর। শেখর, শেখর না, শেখর। এরপরে আমরা আসছি, প্রথম বর্ণ যদি ও থাকে তাহলেও এই একই নিয়ম, যেটা আমরা এতক্ষণ দেখলাম, অর্থাৎ পরেরটা ও হয়ে যাবে। যেমন হচ্ছে ওজন, এটা হবে না, হবে ওজন। ভোজন, শোধন, বোধন, তোষণ, লোচন, রোচন। আবার বলছি, ওজন, ভোজন, শোধন, বোধন, তোষণ, লোচন, রোচন। তাহলে এই বর্ণগুলো আমরা দেখলাম যে আগে যদি অ থাকে, আ থাকে, ও থাকে, তাহলে কিন্তু একই রকম পরের বর্ণটা ও হয়ে যাচ্ছে দ্বিতীয় বর্ণে। কিন্তু এখানে আবার অন্যরকম মজাও কিন্তু আছে, যে আমরা বলছি যে তিন বর্ণের প্রথমটা যদি এরকম হয়, কিন্তু এও আবার ব্যতিক্রম আছে, যদি না বোধক হয় বা সহিত অর্থে হয়। আমরা কিন্তু এর আগে প্রথম যখন আমরা দেখেছিলাম সূত্রগুলো, তখন কিন্তু এইগুলো দেখেছিলাম। এখন আবার সেই রকম দেখব, যে যদি না বোধক হয়, অর্থাৎ নেতিবাচক হয়, বা সহিত অর্থে অর্থাৎ সাথে যদি হয়, তাহলে কিন্তু আর অটা ও হবে না, এটা কি হবে, ও হয়ে যাবে। এটা আমরা খেয়াল করে দেখলেই হবে। যেমন আমরা দেখি কিছু উদাহরণ আবার আমাদের নিতে হবে। যেমন চল, এটা তিনটা বর্ণ যদি যোগ হয়, অযোগ হয় আগে, তাহলে হওয়ার কথা ছিল অচল, কিন্তু যেহেতু এটা নেতিবাচক, সেই জন্য এটা হচ্ছে অচল। অজর, অমর, অমর। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা অমর বলে থাকি, এটা আমাদের, যেমন অমর 21, এটা আমরা বলি, কিন্তু এটা হওয়ার কথা ছিল অমর। এটা নিয়ে আমরা বিতর্ক করব না, যেটা চলে আসছে। এটা তো ভাষা তো বহমান, ভাষা মুখের ভাষা চলতে থাকে, মানুষ যেটা বলতে থাকে সেটাই একসময় গ্রহণ করে নেওয়া হয়। তখন সূত্রের অনুসারে বা সূত্রের মধ্যে যা পড়ে তার থেকে কিছু ব্যতিক্রম হয়ে যেতে পারে। সুতরাং এটা নিয়ে আমরা ঝামেলা করব না, সমস্যা তৈরি করব না। যেমন অমল, অবশ, অবলা, সরস, সরব, সফল, সজল। কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো আমরা দেখি যে সজল বলছে, তারপরে সফল বলছে, সরবটা ঠিক আছে, কিন্তু সরস বলছে, এরকম বলা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু আমাদের এই সূত্র অনুসারে এটা হওয়ার কথা, যেমন অচল, অজর, অমর, অমল, অবশ, অবলা, সরস, সরব, সফল, সজল। এবার আমরা আসি আরেকটু অন্যরকমভাবে দেখি। যদি দেখি যে একাধিক শব্দ থাকে, দুটো শব্দ, সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, এই ধরনের শব্দগুলো যখন সমাসবদ্ধ হয়, অর্থাৎ মিলে যায় অথবা সন্ধি হয়, তখন কিন্তু শেষের বর্ণটা আগের শব্দের, প্রথম যে শব্দটি থাকবে, দুটো শব্দের কথা বলছি, দুটো শব্দ একসাথে যখন হয়ে যায়, তখন আগের শব্দটার শেষ বর্ণটা ওকারান্ত হয়ে যায়। যেমন পথ, আমরা তো এখানে পথ বলছি, কিন্তু পথের সঙ্গে যখন কিছু যুক্ত হয়ে যাচ্ছে, যেমন পথচারী, তখন পথ ও করে দিচ্ছে, এটা ওকারান্ত হয়ে যাচ্ছে। মেঘ, কিন্তু মেঘের সঙ্গে যখন আমরা
কিছু যুক্ত করছি, যেমন মেঘমালা, তখন আর মেঘ থাকছে না, এটা হয়ে যাচ্ছে মেঘমালা। সেরকম জল, জলের সঙ্গে যুক্ত করছি কিছু, তখন কি হচ্ছে জলচর। জল থাকছে না, এটা হয়ে যাচ্ছে জলচর। শ্রম, সেটা কি হচ্ছে, তার সঙ্গে যোগ করি, এটা কিন্তু খুব পরিচিত আমাদের, যে শ্রমমন্ত্রী। আমরা শ্রমমন্ত্রী কিন্তু বলি না, বলি কি, বলি না, আমরা বলি শ্রমমন্ত্রী। সেরকম এই যে আমরা বলছি যে বন, তাহলে এটা বনভূমি, এই যে নো হয়ে গেল, এটা ও কারণ তো হয়ে গেল বনভূমি। সেরকম বন থেকে আরও কি বলছি, যে বনবাসী, বনে যে বাস করে তাকে বনবাসী বলে। তারপরে লোক, লোকের সঙ্গে যদি কিছু যুক্ত হয় তাহলে আমরা কি বলি, যেমন সাহিত্য যোগ হলো, তাহলে লোক সাহিত্য, লোকগান। আমরা বলে থাকি না প্রায়ই যে লোকগান, লোকসাহিত্য, এই ধরনের লোককথা, লোককাহিনী আমরা বলি, লোককাহিনী বলি না, লোকসাহিত্য বলি না, বলি কি, বলি না। তাহলে এখানে এই কটা ও কারন্ত হয়ে গেল। সেরকম গণের ক্ষেত্রেও যদি কিছু যুক্ত হয়ে যায় তাহলে তখন আমরা এই গণের নটাকে ও করে দেব। যেমন গণনাট্য বলি না আমরা, গণনাট্য, এই নাটকের লোকদের কিন্তু এই বিষয়টি বলতেই হয় না, গণনাট্য। তারপরে গণনায়ক, গণের সঙ্গে নায়ক যোগ হয়ে গেল, তাহলে ন হয়ে গেল ও, তাহলে গণনায়ক। গণব্যবহার, অনেক জায়গায় যেমন এই ব্যবহার করা হয়, পাবলিক টয়লেট ব্যবহার করা হয়, সেটাকে আমরা কি বলি, যে গণব্যবহার করা হচ্ছে, গণব্যবহার। এই গণব্যবহারের বিষয়টা আমরা দেখতে পারি। তাহলে ন এখানে হয়ে গেল ও। রাজ, তাহলে কি হচ্ছে, এই রাজ, এটা ব্যতিক্রম। যেমন আমরা রাজের ক্ষেত্রে একটা ব্যতিক্রম বলতে পারি, যেটা হচ্ছে যে রাজের ক্ষেত্রে যদি যুক্ত হয় কন্যা, তাহলে কি বলবো, রাজকন্যা। আমরা এতক্ষণ কিন্তু বলেছি যে যদি পরে যুক্ত হয় কিছু তাহলে সেটা শেষ বর্ণটা ও কারন্ত হয়ে যায়, কিন্তু এখানে হচ্ছে না। যেমন আমরা বলছি রাজপুত্র, রাজপুত্র বলছি না, রাজকন্যা বলছি না, আমরা কি বলছি, যে রাজপুত্র, রাজকন্যা। সেরকম রাজহংস, রাজহংস না, রাজহাঁস, রাজহাঁস বলছি না, বলছি রাজহাঁস। সেরকম আরও আছে রামচন্দ্র, এটা কি রামচন্দ্র বলবো না, এটা বলবো রামচন্দ্র। এবারে আমরা আলোচনা করব অন্ত অ, অর্থাৎ শব্দের শেষে যদি অ থাকে তাহলে তার উচ্চারণ কেমন হবে। শব্দের শেষে যদি অকারন্ত যুক্ত বর্ণ থাকে তাহলে প্রথমটি হবে হসন্ত এবং দ্বিতীয়টি সাধারণত ওকারন্ত উচ্চারিত হবে। আবার বলি, শব্দের শেষে যদি অকারন্ত থাকে, সেটা যদি যুক্ত বর্ণ হয় তাহলে প্রথমটি হবে হসন্ত এবং দ্বিতীয়টি হবে সাধারণত ওকারন্ত। যেমন যুক্ত, যুক্ত কথাটা আমরা জানি, তাহলে যুক্ত, যুক্ত। শক যুক্ত, শক্ত। ভন যুগ্ধ, ভণ্ড। রক যুক্ত, রক্ত। যত যত্র, যত্র। তৎ যত্র, তত্র। পত যত্র, পত্র। মত যত্র, মাত্র। গণ যোগ যো, গঞ্জ। কক যোগ শো, কক্ষ। ভন যোগ ডো, ভণ্ড। তাহলে আমরা দেখতে পেলাম যে শেষেরটা ওকারন্ত হবে, আর যে জায়গাটা ভেঙে যাচ্ছে, যেমন এই যে ভন, এইটা হসন্ত হয়ে যাচ্ছে। এবারে আমরা আলোচনা করি
ত কিংবা ইত প্রত্যয় যোগে গঠিত শব্দের শেষের অ রক্ষিত থাকে, অর্থাৎ শেষে অটা রক্ষিত থাকবে এবং ও এর মতো উচ্চারিত হবে। যেমন নত, এটা হবে না, নত, ও কারণ তো হয়ে গেল শেষেতে। কথাটা বোঝা গেল যে যদি ত বা ইত থাকে, এই প্রত্যয়টা যোগ থাকে, তাহলে শেষে কি হবে, সেটা ওকারন্ত হয়ে যাবে। যেমন নত, গত, মত, যত, তত, শত শত, গঠিত, রক্ষিত, পালিত। অনেক সময় আমরা বলি রক্ষিত, কিন্তু না, রক্ষিত। পালিত না, পালিত। দীক্ষিত, মোহিত, লোহিত, নিশ্চিত, ইত প্রত্যয় যোগ আছে এখানে, নির্মিত, এগুলো সব ইত থাকার কারণে এখানে ইতই হয়ে যাচ্ছে শেষে। আবার বলি নত, গত, মত, যত, তত, শত শত, গঠিত, রক্ষিত, পালিত, দীক্ষিত, মোহিত, লোহিত, নিশ্চিত। কিন্তু এর মধ্যে কি ব্যতিক্রম আছে না? সবগুলোই তো আর ওরকম তো হয়ে যাবে না। যেমন হাত, এটাকে কিন্তু আমরা হাতও বলতে পারবো না, এটা বলতে হবে হাত। ভাতও বলতে পারবো না, সেটা হবে ভাত। যদিও এখানে তযোগ আছে, তাহলে আমরা বলছি ভাত। অতীতও বলছি না, বলছি কি অতীত। উচিতও হবে না, হবে উচিত। তাহলে হাত, ভাত, অতীত, উচিত, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে যদিও ত এবং ইত প্রত্যয় যোগ থাকলে সেগুলো ইত হয়ে যায়, শেষে ওকারান্ত হয়ে যায়, কিন্তু কতগুলো ক্ষেত্রে হবে না। এবার আমরা দেখি যে আমরা যেটা বলেছি সেটা কি সর্বক্ষেত্রে হবে? সর্বক্ষেত্রে হবে না। কারণ নাম বা পদবি যদি হয়, এর পূর্বেও কিন্তু এই ধরনের আলোচনা হয়েছে, যদি সবার মনে থাকে তাহলে খেয়াল করবেন আরেকবার, যে নাম বা পদবি যদি হয় সাধারণত, তাহলে কি হবে, ওই অটি হসন্ত হয়ে যাবে, তখন আর ওকারান্ত হবে না। যেমন আমরা বলছি যে মাধুরী দীক্ষিত, সিনেমার একজন অভিনেত্রী, তার নাম মাধুরী দীক্ষিত। আমরা এখানে দীক্ষিত বলতে পারবো না, যদিও একটু আগে বলেছি যে দীক্ষিত, কেউ দীক্ষা নিলে দীক্ষিত সেখানে হয়, কিন্তু যে তিনি দীক্ষা নিয়েছেন তাকে সেই জন্যে আমরা বলছি দীক্ষিত। কিন্তু মাধুরী দীক্ষিত এখানে নাম, সেখানে আর দীক্ষিত হবে না। রণজিৎ রক্ষিত, এখানে রণজিৎ রক্ষিত বা রঞ্জিত রক্ষিত যাই বলি, রক্ষিত হবে, এখানে রক্ষিত হবে না। ললিত মোহন নাথ একজনের নাম, তাহলে আমরা কি বলবো, ললিত মোহন নাথ? না, তার নাম যদি ললিত হয় তাহলে আমরা বলবো ললিত, আর যদি তার নাম ললিত হয় তখন আমরা ললিত বলবো। মোহিত লাল মজুমদার, তখন আমরা মোহিত বলছি, তখন মোহিত লাল বলছি না। কিন্তু যদি মোহিত লাল তার নাম হয়, তখন মোহিত লাল বলতে হবে। কিন্তু আমরা বলছি মোহিত, নামের ক্ষেত্রে সেটা কোনো রকম পরিবর্তন করা যাবে না, যার যেটা নাম সেটাই বলতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে খুবই এটা খেয়াল রাখতে হবে, আমরা প্রায়শই বলে ফেলি নিশ্চিত, আমি নিশ্চিত যে এই কাজটা ঠিক মতো হয়েছে। না, নিশ্চিত না, এখানে ইত প্রত্যয় যোগের কারণে এটা হবে নিশ্চিত। এই উচ্চারণটি যেন আমাদের ভুল না হয়। আমরা প্রায়শই, অনেক বিজ্ঞজনরা অনেকে বলে থাকেন, অনেক সংস্কৃতজনেরাও বলে থাকেন যে নিশ্চিত, কিন্তু এটা হবে নিশ্চিত। যেমন অনেকে বলে থাকেন স্থগিত, এটা স্থগিত করলাম, না, এটা স্থগিত করা হলো। খেয়াল থাকবে কথাটা, যে নিশ্চিত এবং স্থগিত, এটা আমরা কখনো বলবো না নিশ্চিত বা স্থগিত। এই কথাটা আমরা ভালো করে মনে রাখব। আরেকটা আছে ভয়াকার ল, এটা ভাল হয়, ভালোও হয়। যদি বিশেষ্য হয়, অর্থাৎ কপাল ভাল, তখন আমরা বলবো ভাল। আর যদি বিশেষণ হয়, যেমন ভালো, উত্তম যেটা, তখন আমরা বলবো ভালো। সেরকম কাল, কয়া কাল্ল, কাল, তখন সেটা হচ্ছে সময়, তখন আর কালো না,
কাল। কিন্তু যদি রং হয় তখন কি বলবো? কালো। কয়াকার ল যদি লেখা থাকে তখন আমরা বলবো এটা কালো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এটা এই ওকার দিয়ে লেখা হচ্ছে। ভয়ে আকার লয় ওকার ভালো, কয়ে আকার লয় ওকার কালো। যদি এরকম লেখা থাকে তাহলে তার ঝামেলা নাই, আমরা পরিষ্কার হয়ে গেলাম যে এখানে সেই সমস্যাটা আর থাকছে না। বিশেষ্যবাচক শব্দ, তার শেষে যদি হ থাকে এবং বিশেষণবাচক শব্দ শেষে যদি র অর্থাৎ ডয়ে বিন্দু র বা ডয়ে শূন্য র থাকে তাহলে সাধারণত ওকারান্ত উচ্চারিত হয় শেষেরটি। আমরা কিন্তু অন্ত নিয়ে আলোচনা করছি, শেষের অ নিয়ে, সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে শেষের অটি কি হবে। এখানে ও হয়ে যাচ্ছে। আবার বলছি, বিশেষ্যবাচক শব্দের শেষে হ থাকলে এবং বিশেষণবাচক শব্দের শেষে যদি র থাকে অর্থাৎ ডয়বিন্দু র থাকে তাহলে সেটা ওকারান্ত হয়ে যাবে। দেখি আমরা কিছু উদাহরণ। কি? বিবাহ, শেষেরটা হো হয়ে গেল। কলহ, শেষেরটা হো হলো, কলহ। বিরহ, গ্রহ, স্নেহ, গাঢ়, দৃঢ়, মূঢ়, প্রগাঢ়, দেহ। অনেক সময় বিমূঢ়কে আমরা বলি মূঢ়, বিমূঢ়। বিমূঢ় হবে, মূঢ় যেহেতু সেহেতু বিমূঢ়। গাঢ়, প্রগাঢ়, প্রগাঢ় হবে না, প্রগাঢ়। এরকম ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আবার দেখি যে সকল শব্দের বানানে বিসর্গ বিলুপ্ত হয়ে গেছে। আগে বিসর্গ ছিল কিন্তু এখন বিসর্গ নাই, বিসর্গ বিলুপ্ত হয়ে গেছে। সেসব ক্ষেত্রে কি হবে? সেসব ক্ষেত্রে সে সকল শব্দের উচ্চারণে সাধারণত ওকারান্ত হয়। যেমন প্রথমত, আগে বিসর্গ দিয়ে লেখা হতো, শেষে একটা বিসর্গ থাকতো, প্রথমত এরকম ছিল। তাহলে আমরা এখন সেইভাবে তো বলবো না, আমরা বলবো প্রথমত, বস্তুত, দ্বিতীয়ত, শতত, প্রণত, প্রায়শ। তারপরে আমরা এই ব্যাপারগুলোকে খেয়াল করব যে তরতম যদি থাকে তাহলে কি হবে? তরতম প্রত্যয় যোগে গঠিত শব্দে শেষের অ সাধারণত রক্ষিত থাকে এবং ও উচ্চারিত হয়। আবার খেয়াল করি, তরতম এগুলো যখন হয় তখন আমরা শেষের অটাকে আমরা রক্ষিত করি, অ থাকে কিন্তু সেটাকে ও করে বলি। যেমন উচ্চতর, উচ্চতম, অধিকতর, গভীরতর, বৃহত্তম, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম। এগুলো তর এবং তমকে রক্ষা করা হয়, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু সব ক্ষেত্রে কি হবে? বারবার কিন্তু ব্যতিক্রমের কথা আসে। যেমন উত্তম, এই উত্তমের ক্ষেত্রে আর উত্তম হবে না। যেমন উচ্চতর হচ্ছে বা উচ্চতম হচ্ছে, কিন্তু উত্তমের ক্ষেত্রে উত্তম, এটা উত্তম হবে না। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে উ, অনুস্বার, ঋকার, ঐকার, ঔকার এর পরে যদি অকারান্ত থাকে সাধারণত শেষের বর্ণটি ওকারান্ত হয়ে যায়। আবার বলি, উ, অনুস্বার, ঋকার, ঐকার, ঔকার এইসবের পরে যখন অ থাকবে তখন সেটা ওকারান্ত হয়ে যাবে, ওকারান্ত উচ্চারণ হবে সেটা। যেমন অঙ্ক, অঙ্ক এটা কি হচ্ছে? উ আছে, তাহলে এটা হচ্ছে অঙ্ক। বঙ্ক, শঙ্খ। সেরকম যদি আমরা অনুস্বার দিয়ে বলি, অংশ, বংশ, ধ্বংস, কংস। ঋকার দিয়ে যদি বলি তাহলে কি হবে?
কৃষ, বৃষ, তৃণ, অনেকে তৃণ বলে, তৃণ না, তৃণ, নৃপ, মৃগ। ওই কার দিয়ে যদি বলি তাহলে কি হবে? দৈব, শৈব, স্ত্রৈণ, স্ত্রৈণ বলে অনেকে, এটা হবে না কিন্তু, স্ত্রৈণ বলতে হবে, স্ত্রৈণ, জৈন, কৈল, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তৈল, তৈল না, অনেকে বলে থাকে তৈল, এই তৈল দাও তো, একটু স্নান করব, গোসল করব, চান করব, এরকম তৈল, কিন্তু এটা হচ্ছে তৈল। হইল, ঔকার দিয়ে যদি বলি তাহলে কি হয়? গৌণ, মৌন, ধৌত, ভৌত, ভৌম, পৌর, সৌর, গৌর। অনেক সময় বলা হয় গৌরবর্ণ, কিন্তু এটা গৌরবর্ণ বললেই ভালো। হ্যাঁ, গৌরবর্ণ, সেরকম সৌরমণ্ডল। এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। গৌণ, মৌন, ধৌত, ভৌত, ভৌম, পৌর, সৌর, গৌর। কিন্তু এরও আবার ব্যতিক্রম আছে। সব ক্ষেত্রে কি একই হয়? কিছু কিছু কথা চালু থাকে। কথা তো বহমান, নদীর পানির মতো কথা চলতে থাকে, সেই গতি পরিবর্তন করে, কোথাও চর পড়ে, কোথাও ভাঙন হয়, ভাষাও সেরকম পরিবর্তন হতে থাকে। সেই জন্যে কিছু কিছু ব্যতিক্রম থাকে, মানুষের যেটা বলতে থাকে সেটাকে গ্রহণ করে নেওয়া হয়। যেমন খৈল হবে না খৈল, দৌড় হবে না দৌড়, পৌষ হবে না পৌষ, গৌড় হবে না গৌড়। তাহলে কি হচ্ছে? খৈল, দৌড়, পৌষ, গৌড়, এগুলো আমাদের মনে রাখতে হবে। অন্ত অয়ের উচ্চারণ দিয়ে আমরা আমাদের অয়ের উচ্চারণ শেষ করলাম। আমরা দেখলাম অ কোথায় কোথায় অ থাকে এবং কোথায় কোথায় ও হয়ে যায়। সেটা যদি শব্দের প্রথমে থাকে, শব্দের মধ্যে থাকে এবং শব্দের শেষে থাকে, প্রতিটা ক্ষেত্রে কীরকম উচ্চারণ করতে হবে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আমাদের এই আলোচনা থেকে আমরা আমাদের উচ্চারণ সৌকর্যকে আরও প্রসারিত করতে পারবো, বৃদ্ধি করতে পারবো, সুন্দর করে নিতে পারবো। সবাই যদি আমরা খেয়াল করি অল্প কিছু, আমরা তো সবসময় বাংলা কথাই বলে থাকি, বাংলা সবসময় বলি কথা, সুতরাং আমরা একটু সচেষ্ট হব, একটু খেয়াল করব। আমার এই বক্তব্যগুলোকে যদি আপনারা খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন, বারবার শোনেন, তাহলে দেখবেন যে আপনাদের এই উচ্চারণের ত্রুটিগুলো চলে গিয়েছে। যেহেতু আপনারা এই কাজটিই করবেন উচ্চারণ নিয়ে, অথবা বাচিক সাহিত্যের কাজ করবেন, শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকবেন, বক্তৃতা দেবেন, আলোচনা করবেন, সুতরাং আপনাদের উচ্চারণ অনেক সুন্দর হওয়া উচিত, অনেক ভালো হওয়া উচিত। সেই দিক থেকে লক্ষ্য করে আপনারা আমার এই কথাগুলোকে মনে রাখবেন, বারবার শুনবেন, চর্চা করবেন, রপ্ত করবেন, এবং দেখবেন একসময় আপনার উচ্চারণ সুন্দর হয়ে গিয়েছে, আঞ্চলিকতামুক্ত উচ্চারণ হবে।